15টা বছর এখানে যারা আছেন তারা এবং রাজনৈতিক দলগুলো যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা ভয়াবহভাবে একটা দানবীয় শাসনের যাত্রা করে পিষ্ট হয়েছে। আমাদের বিএনপি সম্পর্কে কিছু বলতে গেলে এটা বলা হয় যে শুধুমাত্র নিজের দলের কথাই বলছে, না বলেও তো উপায় নেই। কারণ আমার এই দল এই 15 বছরে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এবং এই মানুষগুলো প্রতিদিন আদালতে গেছেন, উকিলের কাছে গেছেন, বাড়ি থেকে পালিয়ে থেকেছেন পুলিশের দাবরানিতে, অনেকে কেউ আপনার অন্য পাড়ায় গিয়ে অন্য গ্রামে গিয়ে এবং কেউ কেউ গ্রাম ছেড়ে দেশ ছেড়ে জেলা ছেড়ে ঢাকায় এসে রিক্সা চালিয়েছে, কেউ আমরা হকারের কাজ করেছেন, কেউ বড় বড় বাড়িগুলোতে দারোয়ানের চাকরি নিয়েছেন। এগুলো হচ্ছে একদম বাস্তবতা। আমাদের দলের লোকেরা প্রায় 1700 মানুষ বিএনপি তারা আপনার গুম হয়ে গেছেন, ইলিয়াস আলী সহ ডিসঅ্যাপিয়ার্ড। আমাদের আপনাদের সাংবাদিকদের সেটা পরে আসছি, আমাদের দলের প্রায় 20,000 মানুষকে নির্মমভাবে হত্যা করা। আমাদের নেত্রী দলের চেয়ারপারসন তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে 6 বছর তার অন্তরীণ করে রাখা হয়েছে। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলো সব ঘটনা সত্য বলছি এই জন্যই যেগুলো বোঝায় বলা প্রয়োজন, না হলে ভুলে যাই আমরা। সেই জন্যই আমি আবার এটাকে রিপিট করলাম। আমরা 3 দিন আগে একটা প্রেস কনফারেন্স করেছি। আমার মনে হয় আমাদের সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই কথাটা মনে করবেন। আমাদের সাবজেক্টটা ছিল যে একটা পত্রিকায় উঠেছিল যে বিএনপি সংস্কারে বাধা দিয়েছে। এইটাকে আমরা তো সিরিয়াসলি নিয়ে আমরা এটা একটা প্রেস কনফারেন্স করেছি। 1975 সালে যখন আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে, তারপরে পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হন, প্রথম যে সংস্কারটি তিনি করেছিলেন তা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রত্যার্পণ করেছিলেন এবং তারপরে তিনি সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। তার আগে 22 সালের সময় মাত্র 4টি পত্রিকা সরকারের নিয়ন্ত্রণে ছিল, সেটা ছিল, বাকি সব বন্ধ। তখন আপনাদের অনেক কালিগা সেদিন পাঁচের বুকে অনেক হকারের কাজ করেছে। আপনারাই বলছেন সব কথা, আপনারাই বলেছেন এসব কথা। উনি খুলে দিয়েছেন, অর্থাৎ পলিটিক্যাল যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটাকে তিনি ডেমোক্রেটিক করেছেন। অন্যদিকে অর্থনীতিতে যে অর্থনীতিকে শেখ মুজিব বাকশালী কায়দায় ক্লোজড ইকোনমিতে পরিণত করেছিল এবং শুধুমাত্র তার বসন্তপদের লোকেরা সেই অর্থনীতির সুবিধা ভোগ করছিল এবং এত ভয়াবহ হয়েছিল যে সেদিন দুর্ভিক্ষ হয়েছিল এবং অমর্ত্য সেন তার বইতে লিখেছেন এই দুর্ভিক্ষ ছিল মানব সৃষ্ট। ইত্তেফাক পত্রিকায় ছাপা হয়েছিল বাসন্তীর ছবি একটা জাল দিয়ে জড়ানো। এগুলো সব পুরনো, বলতে বাধ্য হলাম। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9 বছর দীর্ঘ সংগ্রাম স্বৈরাচারের বিরুদ্ধে, সেই সংগ্রামের পরে তার সরকারের আমলে তিনি সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। এই একটা বিশাল একটা মৌলিক সংস্কার। আমাদের
নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অন্যান্য দলগুলো এবং জনগণের বিভিন্ন কথার মধ্যে সংগ্রাম প্রদর্শন করে কেয়ারটেকার গভর্নমেন্ট যে বিধান সেটা তিনি সংবিধানের সন্নিবেশিত করেছিলেন এবং যেটা বাংলাদেশের একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছিল গণতন্ত্রের চর্চা করা। এবং এটা সবাই স্বীকার করবেন যে 3টি ইলেকশন সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছে, সেই 3টি ইলেকশনে ছিল সব থেকে ভালো ইলেকশন। নতুন একটা সুযোগ একটা সৃষ্টি হয়েছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার এবং অর্থনীতিকে আপনার মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে যাওয়ার। এই সংস্কারগুলো বিএনপি ভ্যাট আরোপ করেছিলেন আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব, প্রচুর সমালোচনা হয়েছে। এমনকি আমাদের ওবায়দুল খান সাহেব প্রথিত সাংবাদিকরা হলিডে পত্রিকায় লিখলেন, হেডলাইন লিখলেন, ওয়ান ম্যান ডেমোলিশেস, অর্থাৎ একটা মানুষ সব শেষ করে দিল। প্রমাণ হয়েছে যে ভিএটি ভ্যাট এটা বাংলাদেশের বর্তমান অর্থনীতিকে শক্ত জায়গায় নিয়ে আসার পেছনে কাজ করেছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস যে পোশাক শিল্প, সেই পোশাক শিল্প সূচনা করে হাজার হাজার মহিলার কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আজকে বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করার সুযোগ করে দিয়েছেন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বিদেশে, মধ্যপ্রাচ্যে বিশেষ করে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সুতরাং সংস্কার আমাদের মজ্জায়, সংস্কার আমাদের রক্তে, আমাদের জন্ম সংস্কারের মধ্যে। তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে, এটা আমি মনে করবো যে অত্যন্ত অন্যায় ভাবে এটা বলা হচ্ছে। আমরা এবার আসুন বর্তমান সংস্কারের কথায় আসি। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি নিজে প্রেস কনফারেন্স করে ভিশন ফর 2030 দিয়েছিলেন। এটা ভুলে যাওয়ার কথা না। সেখানে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলেন, সেখানে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের কথা বলেছেন, সেখানে তিনি সকলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করার কথা বলেছিলেন, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা বলেছিলেন। আবার পরবর্তীকালে যখন আমরা রিয়ালাইজ করেছি যে এই রাষ্ট্র কাঠামোয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, তখন আমরা আবার 2022 সালে প্রথমে বিএনপির পক্ষ থেকে 27 দফা, এরপর যারা আন্দোলন করছে তাদের সকলকে নিয়ে আমরা 31 দফা কর্মসূচি প্রদান করি। নিশ্চয়ই মনে আছে আমাদের সেই কর্মসূচি প্রদানকে নিয়ে যে তুল কালাম কাণ্ড হয়েছিল। 10 ডিসেম্বর আমাদের সভাপতি আমরা পার্টি অফিসের সামনে, সেটা 7 নভেম্বরই এটাকে আপনার পণ্ড করে দেওয়ার ব্যাপারে সরকার ব্যবস্থা গ্রহণ করেছিল এবং সেদিন মকবুল ওই পার্টি অফিসের সামনে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা, পেশায় সে একজন শ্রমিক ছিল, তাকে পুলিশ গুলি করে হত্যা করেছে। এরকম অসংখ্য ঘটনা, যে ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করবার সমস্ত প্রস্তাবগুলো সামনে নিয়ে এসেছে। এখন সেই দলকে যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না, সংস্কার রূপে দিচ্ছি, তাহলে এর চেয়ে বড় সত্যের অপরাধ কিছু হতে পারে। এই যে সংস্কার কমিশন হয়েছে, এখন ঐক্যমত্য কমিশন হচ্ছে, প্রত্যেকটা কমিশনের প্রতিটি মিটিংয়ে আমাদের প্রতিনিধি গেছে, টিম গেছে। আমরা প্রত্যেকটি সংস্কার কমিশনের উপরে আমাদের নিজস্ব ওয়ার্কিং টিম তৈরি করেছি। তারা কাজ করেছে দিনের পর দিন, রাতের পর রাত, দেশের এক্সপার্টদের নিয়ে, এবং আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের মতামত আমরা সংস্কার কমিটির সামনে তুলে ধরেছি। এবং কয়েকদিন আগেই সেটা বলেছি প্রেস কনফারেন্স করে যে আমরা কতগুলো বিষয়ের সঙ্গে আমরা একমত, তার মধ্যে দেখা যায় যে ম্যাক্সিমাম বিষয়গুলোর সঙ্গে আমরা একমত হয়েছি।
কতগুলো মৌলিক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা বলেছি আমরা একটা হতে পারছি না, কিন্তু আমরা মনে করি এটা ভবিষ্যতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টে ডিবেট করে সেই বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সবচেয়ে বড় কথা যেটা, যে এই দেশের মালিককে, এই দেশের মালিক তো জনগণ। এই দেশের কাঠামো, এই দেশের পলিটিক্স, এই দেশের অর্থনীতি কিভাবে চলবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিকটা একমাত্র হচ্ছে জনগণ। আজকে যারা সংস্কার করছেন তাদেরকে আমি স্বাগত জানাই। তারা অনেক বড় বড় চাকরি করতেন বিদেশে, অনেক লেখাপড়া করেছেন, ইউনিভার্সিটিতে পড়াতেন, আসছেন, তারা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর চিন্তা করে সামনে নিয়ে এসেছেন। আমরা সেটা প্রপার দেখেছি, দেখে আমরা যেটাকে মনে করেছি যে এই দেশের মানুষের সঙ্গে সংগতিপূর্ণ সেই বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করি। আমরা সে কথাগুলো আমরা জমা দিয়েছি। জুলাই সনদ সম্পর্কে বলা হয়, জুলাই সনদে যে প্রথম যখন কথা উঠলো, যখন সরকার বললো আমাদের কাছে চাইলো যে তোমরা তোমাদের মতামত দাও, আমরা তখনই দিয়ে দিয়েছি। এরপরে এখন আবার কয়েকদিন আগে সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে, আমরা গতকাল রাত্রে সেই মতামত পুরো দিয়ে দিয়েছি। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যারা দেখতে নারী তার চরণ পায়। কথাটা বলতে বাধ্য ওরা, কিছু মনে করবেন না। আমি সাংবাদিকদের ভাইকেও বলবো, আমরা সামান্য লেখাপড়া করেছি, আপনারা শব্দের মারপ্যাচ করে কোথায় কোন দিকে নিয়ে যেতে চান সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে। আমরা 3 বার সরকার চালিয়েছি। সরকার, দেশ, জনগণ, রাষ্ট্র, পররাষ্ট্র, ভূ রাজনীতি, সেই সম্পর্কে ধারণা আমাদের কোনো অংশে কম নেই। এবং আমরাই নতুন বাংলাদেশ চেয়েছি প্রথম, আমরাই রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে চেয়েছি, আমরাই অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন চেয়েছি। আমরা কে কতজন প্রাণ দিয়েছি, কে কতজন জেলে গেছে সে বিষয়টা আমি আর এখানে বলছি, এটা আপনারা ভালো করে জানেন। কয়েকদিনকে পত্রিকাতে বেরিয়েছে, ওই জুলাই মাসেই আমাদের প্রায় 600-র উপরে বিএনপির নেতা কর্মী, অর্থাৎ ছাত্র দল নেতা কর্মীরা শহীদ হয়েছে। আমি এই কথাগুলো আনতে চাইও নি, আমার নোটের মধ্যে সেটা ছিল না, যেখানে কিছু কথা উঠেছে যার ফলে বাধ্য হয়ে এই কথাগুলো আমি বললাম টু ক্লারিফাই দ্য সিচুয়েশন। সুতরাং আমাদের যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে যে দেশ বড়, এটাতে আমরা বিশ্বাস করি। আমরা খুব সোজা কথায় বিশ্বাস করি একটা লিবারেল ডেমোক্রেসিতে। আমরা বিশ্বাস করি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো সমাধান করবে। আমরা কেন এই সরকারের কাছে সব চাচ্ছি? এটা অন্তর্বর্তীকালীন সরকার। এখানে যারা আছেন তাদের রাজনীতি সম্পর্কে, দেশের মানুষ সম্পর্কে আমাদের চেয়ে বেশি ধারণা আছে নাকি? আমরা যা রাজনীতি করছি বা আপনারা সাংবাদিকরা, না, নেই। কিন্তু আমরা তাদের দায়িত্ব দিয়েছি, তারা তৈরি করুক, তারা আলোচনা করছি, আলোচনা করে যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে সেটা আমরা আলোচনা করে নিয়ে নিচ্ছি। আমি খুব আশাবাদী মানুষ। এখানে কে যেন একজন জানতে চেয়েছেন যে নির্বাচন হবে কি হবে না, কোথায় মান্না হয়, অনেকেই বলেছেন যে হবে না। কেন হবে না? নির্বাচন তো এই দেশের মানুষ চায়, নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে তো। কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে। এই জিনিসগুলো নিয়ে আমি মনে করি যে কোনো আপনার সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আমরা এই কাজগুলো করে আমরা একটা নির্বাচিত সরকারের দিকে যাই, গণতন্ত্রের উত্তরে পথে যাই। আমি আজকে ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ,
এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেই ধরনের একটা নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেভাবেই যেন কাজ করে। আমার একটা কথা আছে, আমরা কিন্তু সমস্যায় আছি, দেশ জাতি বড় সমস্যা। যুক্তরাষ্ট্র আমাদের উপরে আপনার 35% ট্যারিফ আরোপ করেছে আমাদের পণ্যের উপর। আমাদের যে মূল যেটা আমরা রপ্তানি করি, এই রপ্তানি দ্রব্যটা হচ্ছে R&D, পোশাক। এই পোশাক শিল্পের উপরে যদি 35% ট্যারিফ আসে, তাহলে এই পোশাক শিল্প মাটিতে শুয়ে পড়বে, উঠতে পারবে না। অর্থাৎ আমাদের অর্থনীতির যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাই ভেঙে যাবে। এটা অত্যন্ত একটা সমস্যা, বড় সমস্যা। এবং আমি মনে করব যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কতটুকু এই ব্যাপারে মনোযোগ দিয়েছেন আমি জানি না, আরো অনেক বেশি মনোযোগ দিয়ে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রয়োজন ছিল। তো সময় বোধ এখনো চলে যায়নি, এখনো সময় আছে এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে, আমাদের মেয়েদের কর্মসংস্থান যেন নষ্ট না হয়, আমাদের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টা তারা অবশ্যই দেখবেন। আরেকটি বিষয় সীমান্তে হত্যা এবং পুশিং, এই কথাটা আমরা ঠিক সেইভাবে বলছি না, ছোট্ট ছোট্ট করে নিউজ দিচ্ছি আপনার কোথাও। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, সকল সংবাদ কর্মী, সংবাদ মাধ্যম সবাইকে অনুরোধ করবো এই ব্যাপারটাকে সিরিয়াসলি রাখার জন্য। এটা কোনো হালকা ব্যাপার নয়, প্রতিদিন ঘটছে এটা এবং সীমান্তের চারদিকে ঘটছে। সুতরাং এই বিষয়টাকে আরো গুরুত্ব সহকারে জনমত সৃষ্টি করার ব্যাপারে নিয়ে আসার দরকার এবং এই ব্যাপারে সরকারের প্রতিও আহ্বান জানাবো যেন সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে এটা দর কষাকষিতে চূড়ান্ত পর্যায়ে যায়। আরেকটা বিষয় আছে পানির হিস্সা। আবার ফেনীতে বন্যা শুরু হয়েছে, এখন বর্ষাকাল আরো শুরু হবে। এ ব্যাপারটা আমি অনুরোধ করবো যে তারা অত্যন্ত জোরালো ভাবে এই পানির হিস্সার ব্যাপারগুলো, পানি বন্টনের বিষয়গুলোকে তারা নিশ্চিত করবে। জাতীয় ঐক্য সবচেয়ে বড় জিনিস আপনারা বলেছেন, আমরা বিশ্বাস করি সবচেয়ে বড় জাতীয় ঐক্য তৈরি করা দরকার। জাতীয় ঐক্য কোন জায়গায় হবে? জাতীয় ঐক্য হবে আমার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার ক্ষেত্রে। আমি তোমার সঙ্গে একমত হব না, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমি আমার প্রাণ বিসর্জন দেব, এটাই জাতীয় ঐক্য। And that is democracy. গণতন্ত্র সেটাই, পরম সহিষ্ণুতা। দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশে আমরা সেই গণতন্ত্রটাকে কখনোই ওইভাবে চর্চা করি নাই। আপনি যদি চর্চাই না করেন, কারণ গণতন্ত্রটা একটা কালচার, এটা একটা কালচার, এটাকে যদি চর্চা না করেন আপনি ওই জায়গায় পৌঁছবেন কি করে? ওই জন্য যে ভাষায় কথা বলছে না, যে আপনার হুমকি দিচ্ছে আমাদের সাংবাদিক ভাইদেরকে যে এটা না করলে এটা হবে, এটা করলে এটা হবে, তাদের কথা না শুনলে তারা এই কাজ করবে, বা আমরা আমাদের তরফ থেকে কেউ কেউ বলছে, এই জিনিসগুলো আপনার কিছুতেই হয় না যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রের চর্চাটা করি। প্রবলেমটা ওই জায়গাতে। আসুন, আজকে এত কিছুর পরেও আমরা তো লড়াই করি এখানে। সেই তিতুমিরের আগে থেকে আমরা এখানে লড়াই করেছি, 12 ভূঁইয়ারা লড়াই করেছে, 71 সালের স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা 52 যুদ্ধ করেছি, 54 যুদ্ধ করেছি, তারও আগে আমরা 91তেও আন্দোলন করেই আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি, এবং সর্বশেষ এই 24শে জুলাই আগস্ট যেটা আপনারা বলছেন, এবং আরো 15 বছর যুক্ত করে আমরা কিন্তু চিরন্ত সংগ্রাম লড়াই করে আছি। আজকে যখন এখানে আসি তো মনে হলো সেই পুরোনো দিনের কথা। আগে যখন এখানে আসতাম তখন আমি সিঁড়ি দিয়ে টকবক টকবক লাফিয়ে উঠতাম। এখন যখন এখানে আসি আমাকে ধরে দেখে শুনে উঠতে হয়। অর্থাৎ আমি এই প্রক্রিয়াতে 15 বছরে
কিন্তু আমি বুড়ো হয়ে গেছি। উই আর দ্য ডিকেইং লাইন। এবং আমাদেরকে নির্ভর করতে হবে কিন্তু ওই তরুণদের ওপরেই। তাদেরকেই আমাদেরকে এডুকেট করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার ব্যাপারে তারা এগিয়ে আসে এবং সেখানে তারা সফল হয়। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা সবসময় আমার পাশে ছিলেন, সেই রাত্রির কথা আমি কখনোই ভুলবো না, ভোলা সম্ভব না। আপনারা সবাই ছিলেন। এবং যখন আমি আপনার যখন আপনার বেরোচ্ছি তখন যে আক্রমণটা আমাকে করা হয়েছিল তারা আপনাদের অনেকে ইনজোর্ড হয়েছিল। আমি সারা জীবন আমার ব্যক্তিগত অবস্থাকে মনে রাখি এবং আমি গ্রেটফুল ফর দ্যাট। আপনাদের কাছে আমি অনেকভাবেই নিয়ে নিই। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় ঐক্য জিন্দাবাদ।